হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি স্টাডি গুরু একাডেমি। তোমাদের অনেকের মধ্যেই এটা প্রশ্ন যে এই 2 মাসের মধ্যে তোমরা কিভাবে এএনএম জিএনএম পরীক্ষাটা জন্য স্ট্র্যাটেজি মানে তোমরা কিভাবে আগে থেকে প্রিপারেশন নিলে তোমরা পুরোপুরি কাট অফ ক্লিয়ার করতে পারবে। তো তার আগে আমাদের জেনে রাখা দরকার যে 2026-এর জন্য এএনএম জিএনএমের আমাদের টার্গেট কী হতে পারে। দেখো, আমি এখানে শুধুমাত্র কাস্ট অনুযায়ী বলবো না, আমি ওভারঅল একটা বলবো। তার কারণ হচ্ছে যে তোমরা যে কাস্টেরই হও না কেন, তোমরা যদি টার্গেট একটা নাম্বার রাখো, তাহলে তোমাদের সেখান থেকে যদি তোমরা একটা ভালো কলেজ যদি পেতে চাও, একটা ভালো এনটিএস যদি পেতে চাও, তাহলে সেই টার্গেটটা তোমাদের যদি হায়েস্ট থাকে, তাহলে তোমরা যে কাস্টেই বা যে ক্যাটাগরি থেকেই বিলং করো না কেন, তোমরা একটা ভালো স্কুল বাড়ির কাছে বা একটা নামি দামি কলেজ তুমি পেতে পারো। ঠিক আছে? তো প্রথমেই তোমাদেরকে আমি বলবো যে তোমাদের একটা টার্গেট কত থাকা দরকার। তো অনেকেরই আছে এখন এএনএমের ক্রেজ খুব বেশি জিএনএমের তুলনায়, যেটা আমার মনে হয়। বিগত বছরের অভিজ্ঞতা থেকেও বলছি যে যেটা মনে হয় যে এএনএমের ক্রেজটা কিন্তু এখন অনেকেরই বেশি, যদিও জিএনএমের অপরচুনিটি অনেক বেশি, স্যালারিও বেশি, কিন্তু তা হলেও যেহেতু আমাদের রাজ্য সরকারের অবস্থা এরকম যে চাকরির অনেক ক্রাইসিস, তো সেখানে যখন ছেলেমেয়েরা দেখে যে অল্প দিনের মধ্যে আমরা একটা ভালো জব পেতে পারি, গভর্নমেন্ট জব, যেখানে হয়তো এন্ট্রান্সের সময় কম্পিটিশন বেশি, কিন্তু একবার ট্রেনিংয়ের চান্স পেয়ে গেলে চাকরি থেকে কিন্তু কেউ আটকাতে পারবে না। তো সেই হিসাবে এএনএমের ক্রেজটা এখন বেশি মেয়েদের মধ্যে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমরা যদি দেখো 2021 সালে কিন্তু যখন এএনএম পরীক্ষা ছিল, তখন কিন্তু কাট অফ কিন্তু একদমই হাই যায়নি। 2022-এও সেরকমভাবে যায়নি, কিন্তু 2023 থেকে আস্তে আস্তে কিন্তু এই ডিমান্ডটা বাড়তে থাকে এবং 2023 থেকেই আস্তে আস্তে কোয়েশ্চেন অনুযায়ী কাট অফ অনেক হাই হতে শুরু করে। তো কোয়েশ্চেন তো যখন তোমরা পাবে হাতে, তখন তারপরে বুঝতে পারবে যে তোমরা কাট অফটা কতটা বেশি যাবে বা কতটা কম হবে। অবশ্যই এটা ডিপেন্ড করে কোয়েশ্চেনের হার্ডনেসের ওপরে। যদি খুব সহজ কোয়েশ্চেন হয়, কাট অফ অনেক বেশি যাবে, আর যদি একটু হার্ড কোয়েশ্চেন হয়, তাহলে কাট অফ কিন্তু কম যাবে। তো মোটামুটি তোমাদেরকে একটা এএনএম যারা করতে চাইছো, তারা পাখির চোখ করো 85 স্কোরকে। ঠিক আছে? 85 স্কোরকে তোমরা পাখির চোখের টার্গেট করো। 85+ পেলে তোমরা একটা ভালো গভর্নমেন্ট, অবশ্যই এএনএম কিন্তু গভর্নমেন্ট এনটিএসেই হয়, কোনো প্রাইভেটে হয় না, কিন্তু WBNCর অনুমোদিত এনটিএসগুলোতে হয়ে থাকে। ঠিক আছে? তো যারা এএনএম করবে তারা 85+, আমি অল ওভার ক্যাটেগরির জন্য বলছি, জেনারেলের জন্য, সমস্ত ক্যাটেগরির জন্য 85+ তোমরা স্কোরকে টার্গেট করো। ঠিক আছে? এরপরে দেখো, যদি তোমরা জিএনএম করতে চাও, মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, জিএনএম করতে চাও, তাহলে তোমরা কিন্তু একটা 70+ স্কোর করলে, তোমরা যারা জিএনএম করতে চাইছো মেয়েরা, তারা কিন্তু 70+ যদি স্কোর করো, তাহলেই তোমরা কিন্তু একটা ভালো এনটিএস পাবে। আমি কিন্তু অল ওভার আবার বলছি, আমি কিন্তু শুধুমাত্র জেনারেলদের কথা হিসাবে বলছি। জেনারেল মানে শুধু জেনারেল নয়, এখানে তোমরা যে কাস্টেরই হও না কেন, তোমরা যদি 70+ স্কোরটাকে টার্গেট করো, তাহলে তোমরা একটা ভালো এনটিএস পাবে, অবশ্যই গভর্নমেন্ট কলেজ পাবেই। ঠিক আছে? তো জিএনএমদের ক্ষেত্রে, আমি মেয়েদের ক্ষেত্রে বলছি, 70+ তোমরা স্কোর করার টার্গেট রাখো। ঠিক আছে? এরপরে যদি ছেলেদের কথায় আসা যায়, ছেলেদের ক্ষেত্রে কিন্তু একটু জানো যে সিট সংখ্যা অনেকটা কম থাকে এবং পেতেও অনেকটা কঠিন হয়, কারণ অনেকের মধ্যে কম্পিটিশন থাকে, আর ছেলেরা বরাবরই দেখেছি ভালো স্কোর করে। তো তোমরা যদি 90+ স্কোর করো, তাহলে তোমাদের কিন্তু চান্সেস আছে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় 100 অ্যাবাভও পায়, কিন্তু মোটামুটি 90+ স্কোর যদি তোমরা করে থাকো, 90 থেকে 95ও হতে পারে, 90 থেকে 95, কারণ কি বলো তো, যত দিন যাচ্ছে তত আরও জিনিসটা, কম্পিটিশনটা আরও বাড়ছে। সুতরাং
ছেলেদের ক্ষেত্রে একটু প্রেডিকশনটা অন্যরকম, কারণ অনেকেই চাকরির জন্য নার্সিংয়ে আসছে ছেলেরা। আগে যদিও নার্সিংয়ে সেরকমভাবে ছেলেদেরকে দেখা যেত না, তো এখন তাদের কম্পিটিশনটাও বাড়ছে। তো তোমরা 90 থেকে 95+ তোমাদেরকে কিন্তু টার্গেটে রাখতে হবে, ঠিক আছে? এবার তুমি বলবে যে এই স্কোর থেকে 115-র মধ্যে আমি কীভাবে, এবার তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি বানাতে হবে। এরপরে যখন তোমরা মক দেবে, তোমরা মকের মধ্যেও দেখতে পাবে যে তোমাদের স্কোরটা কত উঠছে, ঠিক আছে? যারা অনেক আগে থেকে প্রিপারেশন দিয়েছো তারা অলরেডি নিশ্চয়ই, ধরো যারা আগের বারে অ্যাটেম্প্ট করেছিলে তারা হয়তো পাওনি, তারা অবশ্যই তাহলে মক দিচ্ছ এখন থেকেই, তারা বুঝতে পারবে যে তোমাদের স্কোরটা কোথায় দাঁড়াচ্ছে। এবার যদি তুমি এই সাবজেক্টগুলো, এক মিনিট, তুমি যদি এবার এই স্কোরগুলো দেখো, যে এই যে স্কোরগুলো লাইফ সায়েন্স বা যে নাম্বারগুলো, টোটাল মার্কসগুলো আছে, এখান থেকে তোমরা কেমন কি টার্গেট করলে তোমরা একটা ভালো নাম্বার, মানে যারা ধরো এএনএম করতে চাইছো তারা কিভাবে পাবে সেই স্ট্র্যাটেজিটা বলি। দেখো, যারা লাইফ সায়েন্সে দেখো টোটাল আছে 50 নাম্বার, তাহলে এখান থেকে তোমরা যদি মোটামুটি 40 নাম্বার টার্গেট করো। দেখো লাইফ সায়েন্সটা হচ্ছে ভাইটাল এএনএম জিএনএম পরীক্ষা, কারণ দেখো বেশিরভাগটা কোশ্চেন, মানে 50 বলবো না, যদি 100-এর মধ্যেই ধরো 50%, মানে একটা 45% মতো মার্কস তোমার লাইফ সায়েন্স থেকে ভ্যারি করছে, ঠিক আছে? তো লাইফ সায়েন্সটা তোমাদেরকে খুব মনোযোগ সহকারে পড়তে হবে, ঠিক আছে? তোমাকে দিনে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা তোমাকে লাইফ সায়েন্স কভার করতে হবে। শুধু লাইফ সায়েন্স পড়লেই হবে না, বিভিন্ন রকম শর্ট কোয়েশ্চেন করতে হবে, এমসিকিউ সলভ করতে হবে, তোমাকে বিভিন্ন যে মক টেস্টগুলো সেগুলো অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তো দেখো 50-র মধ্যে যদি তোমাকে 40 পেতে হবে, 40 পেতে হবে তোমাকে, একদম, মানে আমি একদম সিরিয়াসলি বলছি, তোমাকে 40 স্কোর করতে হবেই। হলো? এরপরে দেখো, যদি তুমি এবার তোমার 40 হলো, এবার তোমার ফিজিক্যাল সায়েন্সে তোমাকে 25 আছে, 25 আছে কিন্তু ফিজিক্যাল সায়েন্সে। এখানে আমি বলছি ফিজিক্যাল সায়েন্সটা অনেকের কাছে হার্ড লাগে, তো এখানে যদি তোমরা 15 পাও, 15 যদি পাও আর ওদিকে 40, তাহলে হলো তোমার 55, হলো 55 স্কোর হলো। ক্যালকুলেট করবে কিন্তু, হ্যাঁ, এখানে আমার একটু লিখতে অসুবিধা হচ্ছে। 55 হলো। তারপরে দেখো বেসিক ইংলিশে 15 আছে। দেখো বেসিক ইংলিশ অনেকে বুঝতে অসুবিধা হয়, কিন্তু আমি একবারে ভালোভাবে বলছি, আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে গাইড করব যে তোমাকে কোন কোন টপিকগুলো পড়তে হবে। তোমাদেরকে আমি নোটস দিয়ে দেবো। আমি কতটা কি তোমাকে অ্যানালাইসিস করতে পারবো জানি না, আমি কিন্তু পিডিএফ রেডি করব তোমাদের জন্য, আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদেরকে। তো সেটুকু পড়লেই আমি মনে করি তোমাদের যথেষ্ট। যেরকম আমি যেমন 23-25-এ যেমন পরীক্ষা দিয়েছিলাম, আমি যে স্ট্র্যাটেজিতে পরীক্ষা দিয়েছিলাম, আমি কিন্তু কাট অফ ক্লিয়ার করেছি, ঠিক আছে? তো সেই হিসাবে তোমাদেরকে যদি আমি বলি, আমি বলতে পারি যে তোমরা একটা ভালো স্কোর করবে। তোমরা যদি বেসিক ইংলিশ থেকে 10, 15-র মধ্যে 10 তোমাকে পেতেই হবে। তো 15-র মধ্যে 10 তোমাকে পেতেই হবে, তাহলে ওখানে হলো 55 আর 10-এ 65 হলো। এবার ম্যাথে তোমাকে 7 পেতে হবে, 7 তোমাকে পেতেই হবে। তাহলে 65 আর 7-এ হলো তোমার কত? 65 7-এ হলো তোমার 72, ঠিক আছে? 72 হলো। এরপর তোমার জেনারেল নলেজ ধরে 10 আছে। এখানে তোমাকে জেনারেল নলেজ খুব একটা হার্ড হয় না, তোমাকে জেনারেল নলেজে তোমাকে 7 কভার করতে হবে, হলো। তাহলে 72 আর 7-এ 79। এবার বলি লজিক্যাল রিজনিংয়ের কথা। লজিক্যাল রিজনিং এমন একটা জিনিস যেটা তুমি যদি করো, তোমাকে সেই লজিক্যাল রিজনিং থেকে মানে কেউ আটকাতে পারবে না। মানে 5-এ তুমি 5 পাবেই। আর যদি তুমি 5-এ 5 না পাও লজিক্যাল রিজনিংয়ে, তাহলে আমি বলবো যে তোমার কাট অফ ক্লিয়ার হবে না। একদম এটা বাস্তব কথা। যে লজিক্যাল রিজনিংয়ে 5-এ 5 তুলতে পাবে, আমার মনে হয় সেই কাট অফ ক্লিয়ার করতে পারবে। যতই এটা তোমার এটা 5 নম্বর মনে হোক না কেন, কিন্তু এটাই বাস্তব কথা। 5-এ 5 যদি তুমি লজিক্যাল রিজনিংয়ে পাও, তাহলে তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে। যেটা আমি 23 সালে পরীক্ষা দিয়েছিলাম, যেটা আমি এএনএম কোয়ালিফাই করেছি এবং আমি ট্রেনিংও কমপ্লিট করেছি অলরেডি। তো আমি যেটা মনে করি, আমি প্রথমবারই পরীক্ষা দিয়েছিলাম 2023-এ। 2023-এই আমি কাট অফ ক্লিয়ার করি এবং ট্রেনিং করি। তো আমার যেটা মনে হয় লজিক্যাল রিজনিং মেন। লজিক্যাল রিজনিং যদি তুমি 5-এ 5 পাও, তাহলে আমি মনে হয় যে তুমি বাকি যেগুলো
সেগুলো তুমি কাট অফ ক্লিয়ার করবে। তাহলে তোমার ওখানে হয়ে গেল 79, 79 আর 5-এ কত হয় দেখো, 84। ঠিক আছে, 84 আমি জানি এখান থেকে ওই দিক থেকে তোমার বায়োলজি ফিজিক্স থেকে তোমার 1 নম্বর তুমি কালেক্ট করলে, তাহলে তোমার 85 টার্গেট হলো। এবার আমি তোমাকে বলি, দেখা গেছে যে বিগত দিনগুলোতে 82, 83 বা 80তেও তুমি কলেজ পাবে। এবার যারা ধরো একটু কাস্ট আছে যাদের, মানে SC ST ওবিসিদেরও খুব একটা যে জেনারেল থেকে ফারাক হয় সেটা নয়, কিন্তু SC STদের ক্ষেত্রে যদি বলি, EWSের ক্ষেত্রেও অনেকটা কমে যায়, কিন্তু টার্গেট তোমাদের থাকবে 85, বুঝছো? যদি 85 তুমি টার্গেট রাখো তাহলেই কিন্তু তোমার টার্গেট, তোমার অ্যাকচুয়াল যেটা টার্গেট সেটা কিন্তু পূর্ণ হবে। আমি তোমাকে এরকম বলতে পারি না যে তুমি SC বলে তুমি 50 পাবে, তোমার কাট অফ ক্লিয়ার হয়ে যাবে না। আমি কোনো মানে এখন যে দিনকাল এসেছে, যা সিচুয়েশান এসছে, কখন যে কী হয়, এমন কম্পিটিশন হবে যে তুমি সেখানে চান্সও পাবে না। ঠিক আছে, তো তোমাকে এরকমভাবেই তোমাকে স্ট্র্যাটেজি ফলো করতে হবে। কোনো কাস্ট নয়, তোমাকে টার্গেট, তুমি যে কাস্টই হও না কেন তোমাকে টার্গেট রাখতে হবে। ANM-এর ক্ষেত্রে বলছি 85, GNM যারা মেয়েরা করতে চাইছো 70 টার্গেট রাখো, এর থেকে বেশি রাখলেও কোনো ব্যাপার নেই, বাড়ির একদম কাছাকাছি পেয়ে যাবে। 70 টার্গেট রাখো। আর ছেলেদের ক্ষেত্রে আমি বলবো 90 to 95। তো এই ছিল তোমাদের কাট আপ রিলেটেড ভিডিও, যেটা অনেকেই মনে করো যে তোমাদের প্রিপারেশন নেওয়ার আগে, অবশ্যই টাইম খুবই কম, 2 মাসের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। শুধু দেখো আমি যে বলবো বা আমি চেষ্টা করব তাহলেই হবে তা নয়, তোমাদেরকেও কিন্তু চেষ্টা করতে হবে। অবশ্যই তোমাদের এখানে যেটা ক্লাস হবে সেটা খুব জোর হলে কয়েক মিনিটের ভিডিও, তোমাদেরকে একটা স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও এগুলো দেওয়া হবে, কিন্তু বাকি তোমাদেরকেই এফোর্ট দিতে হবে। হ্যাঁ, আমি তোমাদের জন্য এফোর্ট দিতে পারি, আমি তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করে দিতে পারি, তোমাদের জন্য আমি PDF বানিয়ে দিতে পারি, সেগুলো করতে পারি, কিন্তু এর থেকে কিন্তু এক্সট্রা আমি কিছু করতে পারবো না, তোমাদের হয়ে আমি পড়ে দিতে পারবো না। ঠিক আছে, তো এটাই ছিল ভিডিওটা। এবং তোমাদেরকে খুব হার্ডওয়ার্ক করতে হবে, হার্ডওয়ার্কের সাথে সাথে শুধু হার্ডওয়ার্ক নয়, স্মার্ট ওয়ার্কও করতে হবে। ঠিক আছে, স্মার্ট ওয়ার্ক মানে তোমাকে টার্গেট করতে হবে, তোমাকে লাইফ সায়েন্স বেশি পড়তে হবে, ফিজিক্যাল সায়েন্স বেশি পড়তে হবে। ঠিক আছে, ম্যাথ তোমাকে প্র্যাকটিস করতে হবে, লজিক্যাল রিজনিং প্র্যাকটিস করতে হবে। তোমাকে দেখো প্র্যাকটিস করার মধ্যে ম্যাথ আর লজিক্যাল রিজনিং, বাকি তোমার যে বেসিক ইংলিশ বা বেসিক ইংলিশও অবশ্যই তোমাকে প্র্যাকটিসও করতে হবে। তার সাথে সাথে তোমাকে কিন্তু অনেক পড়তেও হবে, মানে অনেক মুখস্থ করারও জিনিস আছে, যেমন হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম, এগুলো একটু স্ট্র্যাটেজি ওয়াইজ করতে হয়, তোমার একটু নলেজ অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, যেমন ফেজাল ভাব থাকে, মানে গ্রুপ ভাব যেটাকে বলা হয়, তো সেগুলো তোমাকে ক্যারি করতে হবে। তো এই ছিল স্ট্র্যাটেজি ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে তোমাদের কী অসুবিধা হচ্ছে, কিভাবে তোমরা আমার কাছে নতুন ভিডিও পেতে চাইছো, সেগুলো আমাকে বলবে, জানাবে, আমি তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ।